একটি অপহরণের কেস হয়েছিল। কেস নম্বর ছিল 31/18 খানাকুল থানা। এবং সেই কেসটি হওয়ার পরে 7 তারিখে, ওই মাসেরই 7 তারিখে আমরা একটি নাবালিকা 4 বছরের বালিকার ডেড বডি ওখানকার একটি নবনির্মিত একটা বিল্ডিং হচ্ছিল তারই সেপটিক ট্যাঙ্কারে পেয়েছিলাম। এবং পাওয়ার পরে, বডিটা পাওয়ার পরে তারপর আমরা পোস্টমর্টমের পরে এই কেসটির সঙ্গে অ্যাডিং সেকশন করি 302 অর্থাৎ মার্ডার কেস, 201 অর্থাৎ মৃতদেহকে লুকিয়ে রাখার জন্য এবং লোপাট করার জন্য, 376 AB অর্থাৎ রেপ কেস এবং 4 এবং 6 পক্সো অ্যাক্ট। এই কেসটা আমরা করি। এবং তারপরে এই কেসটা চলাকালীন আমরা 3 জনকে অ্যারেস্ট করি। তার মধ্যে একজন হচ্ছে মুরারি পণ্ডিত, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত এবং সুশীলা মাঝি। এই মুরারি পণ্ডিত এবং সাগরিকা পণ্ডিতকে আমরা 9 তারিখে অ্যারেস্ট করি, 9 ফেব্রুয়ারি 2018, এবং 14 ফেব্রুয়ারি 2018 তারিখে আমরা অ্যারেস্ট করি হচ্ছে এই সুশীলা মাঝিকে। এবং তারপরে আমাদের এই কেসের আয়ও ছিলেন বুদ্ধদেব সরকার, এবং উনি এই কেসটি তদন্ত করেন এবং তদন্ত করার পরে চার্জশিট জমা করেন এই কেসটি এই 3 জনের এগেনস্টে। এবং বিচার চলাকালীন এই 3 জন আসামিগণের মধ্যে একজন অর্থাৎ মুরারি পণ্ডিত মারা যান, এবং বাকি যে 2 জন আসামি ছিল অর্থাৎ ওনার স্ত্রী সাগরিকা পণ্ডিত এবং সুশীলা মাঝি। এই সুশীলা মাঝি হচ্ছে যে বাচ্চাটির আমরা মারা গেছিল তার দিদিমা হয় সম্পর্কে। এনাদের আমরা অ্যারেস্ট করে এদের এগেনস্টে চার্জশিট দিই। দেওয়ার পরে গত 1 তারিখে অর্থাৎ এই 1/10/2024 তারিখে আমাদের মাননীয় যিনি আমাদের জাজ ছিলেন কিষেন কুমার আগরওয়াল, জাজ পক্সো অ্যাক্ট এবং অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট আরামবাগ, উনি এদের সাজা ঘোষণা করেন। এই সাজাতে যেটা হয়েছে সেটা হচ্ছে সাগরিকা পণ্ডিতের ফাঁসির আদেশ হয়েছে, এবং আরেকজন যিনি ছিলেন সুশীলা মাঝি তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। আরেকজন মুরারি পণ্ডিত বিচার চলাকালীন উনি মারা যান, সেজন্য ওনাকে এই কেস থেকে ওর নাম বাদ চলে গেছে। কি কারণে মারা যান? উনি এমনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকাকালীন বর্ধমান মেডিকেল কলেজে উনি মারা যান। ঠিক আছে। এবং এই যাদের এগেনস্টে আমরা এই সাজা হয়েছে তাদের এগেনস্টে 363, 365 অর্থাৎ অপহরণ, 302 মার্ডার কেস, 201 দেহ লোপাটের জন্য এবং 34 IPC এই সেকশনে 2 জনের এগেনস্টেই সাজা ঘোষণা হয়েছে। এবং আমাদের যিনি মাননীয় এপি সাহেব আছেন শেখ আমির হোসেন, ওনার সহায়তায় এবং আমাদের বুদ্ধদেব বাবু যিনি এই কেসের আয়োগ এবং আমাদের পিপি সাহেব, এদের সবার তত্ত্বাবধানে সবার নজরদারিতে এই কেসটির বিচার চলে এবং শেষে এই যে রায়টি সেই রায়টি 1 তারিখে ঘোষণা হয়। এই কেসে আমরা পেয়েছিলাম তদন্ত চলাকালীন সেটা হচ্ছে যে এই যে বাচ্চাটি ছিল এই বাচ্চাটিকে তার দিদিমা এই তান্ত্রিক অর্থাৎ মুরারি পণ্ডিত এবং তার স্ত্রী তান্ত্রিকের কাজ করতো, তাদের হাতে তুলে দেয় না, তাকে মেরে ফেললে নাকি এদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং তাদের অবস্থার অনেক উন্নতি হবে। এই ভুল ধারণার বশবর্তী হয়ে এদের হাতে তুলে দেয় এবং তারপরে এই যে তান্ত্রিক ছিল এবং তার স্ত্রী দুজনে মিলে এই তান্ত্রিক একে রেপ করে এবং তারপর দুজনে মিলে একে হত্যা করে এর বডিটি ওই থানায় অভিযোগটা করলো কারা? থানায় অভিযোগ করেছে এই যে বাবাই করেছিল। কত বয়স ছিল? 4 বছর বয়স ছিল বাচ্চাটির। যখন এই ঘটনাটা ঘটে তৎকালীন সময় এই নিয়ে কিন্তু খুব এলাকায় অশান্তি তৈরি হয়েছে। তারপরে কি করে এই সন্দেহটা আপনারা খুঁজে পেলেন যে ওনার দিদিমাই এই ঘটনার সাথে যুক্ত? অ্যাকচুয়ালি আমাদের আয়ো যখন এই ঘটনা তদন্ত করতে যায় তখন ওর পাশেই একটি গোয়াল ঘর থেকে বেশ কিছু জিনিস সিজ করে, কিছু ধূপকাঠি, কিছু ফুল, হ্যাঁ, তো এর থেকেই আমাদের প্রথম দিকে ইয়েটা হয় যে হ্যাঁ সিঁদুর এবং আরো কিছু গামছা, এর থেকে আমাদের প্রাথমিক ইয়ে আসে। তারপর আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরে বিভিন্ন লোককে 161 স্টেটমেন্ট নিয়ে তার বেসিসেই আমরা একদম কনক্লুসিভ এভিডেন্স পাই যে এরা যেটা করেছে, তার ভিত্তিতেই আমরা অ্যারেস্ট করি, করে তারপর এবং ওদের স্বীকারোক্তি। আপনার সংশ্লিষ্ট যে আইও আছেন উনি ওনার এত এই যে কাজ করলেন তার জন্য কি আপনারা ওনাকে কোনো রিওয়ার্ড বা কিছু? হ্যাঁ, অলরেডি আমাদের মাননীয় এসপি সাহেব এই কেসটি রায় ঘোষণার পরই এটা উনিও ঘোষণা করেছেন যে আমাদের যিনি আইও আছেন যার সক্রিয় ইনভেস্টিগেশনের জন্য এই কেসটি এত ভালো ইয়ে হয়েছে তার জন্য ওনাকে পুরস্কৃত করা হবে। আরামবাগে কি এর আগেও ফাঁসি হয়েছিল নাই প্রথম? ফাঁসি ওটা পিপি সাহেব আরো ভালো বলতে পারবেন। আমি জানি বহু বছর আগে, প্রায় 20-22 বছর আগে একটা হয়েছিল, সেটা সম্বন্ধে আপনাকে আমি অথেন্টিক
ঠিক ডিটেলসটা দিতে পারবো না, কিন্তু একটা হয়েছিল। তারপরে এটা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এর আগেও হয়েছে 16 জনের, এই 1 মাস আগে হয়েছে একজনের, আবার এই ঘটনায় যাবজ্জীবন হয়েছে একজনের, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস কি, যেটা মানে অ্যাডিশনাল সাহেব বললেন না, যখন এই ঘটনাটা ঘটেন তখন উনি ছিলেন এসডিপিও এবং এই কেসটার প্রথম থেকে তদন্ত ভারের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং ওনার অ্যাক্টিভ, উনি এসে ল অ্যান্ড অর্ডারটাকে এখানে ঠান্ডা করেছিলেন, ঠিক করেছিলেন, এলাকাকে শান্ত করেছিলেন। প্রশ্ন এটা, এই যে ফাঁসি হলো আপনার বা যাবজ্জীবন যে রায়, কোন অ্যাঙ্গেল থেকে মূল রয়েছে বিরল থেকে বিরলতম? বিরল থেকে বিরলতম মানে হচ্ছে, ধরুন একটা 4 বছর মেয়েকে তাকে যদি ধর্ষণ করে খুন করে দেওয়া হয়, এটা একটা দিক আসছে, এবং তার বডিটাকে লোপাট করা হচ্ছে যাতে কেউ না পায়, অর্থাৎ কেউ জানতেই পারবে না, সবাই ভাববে যে সে অ্যাবসকন্ড, অর্থাৎ সে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা গেল। আরেকটা জিনিস সেটা হচ্ছে উনি তান্ত্রিক ছিলেন, উনি বলেছিলেন নরবলি দিলে, ওই দিদিমাকে বলেছিলেন যে তোমাদের যে আর্থিক অবস্থা দুর্দশা সেগুলো ঠিক হবে এবং তোমরা স্বচ্ছলতার সঙ্গে চলবে। সেই জন্য দিদিমা কি করেছে, তার নিজের মেয়েকে, মানে এবার আপনি চিন্তা করে দেখুন, কেউ যদি তার নিজের মেয়েকে নিজেদের স্বার্থে বলি দেওয়ার উদ্দেশ্যে নিজে দিয়ে থাকে, তারপর যদি সেটা বলি হোক, রেপ হোক, তাকে মেরে দেওয়া হোক, তাহলে এইটা এর থেকে আর কি হতে পারে? সেই জন্যই বিরলের থেকে বিরলতম ঘটনাটা বলা হচ্ছে। এবং একটা বাচ্চা মেয়ে, এটা আপনি চিন্তা করুন তো, একটা বাচ্চা মেয়ে, তার কি আছে, তাকে রেপ কর, আমি তো বুঝতেই পারি না। একটা 4 বছরের মেয়েকে রেপ কি উদ্দেশ্য নিয়ে করলো? স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে এই যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, যে তন্ত্র সাধনার নাম করে বাচ্চাটা ঘোষণা হলো, এই সাজাটা কি আগামী দিনে যারা যারা এই ধরনের ঘটনা ঘটবে তাদের ক্ষেত্রে একটা মাইলস্টোন হিসেবে থাকবে কি? অবশ্যই, অবশ্যই থাকবে। এটা একটা দৃষ্টান্ত থাকবে। মানুষ, সমাজ এইটা নিয়ে আপনাদেরও এখানে ভূমিকা থাকছে, আপনাদেরও সমাজকে এটা জানাতে হচ্ছে, বিভিন্ন চ্যানেল থেকে আপনারা জানাবেন, আপনাদের মাধ্যমে সমাজ এটা জানতে পারবে। তাহলে যারা ক্রাইম করে তারা একটু চিন্তা করবে যে পানিশমেন্ট হচ্ছে, লাইভ হয়ে যাওয়া মানে তাদেরও চিন্তা করতে হবে। কারো যদি আপনার ফাঁসির অর্ডার হয়, তাহলে একটা এলাকার লোক চিন্তা করবে, যারা ক্রাইম করে তাদেরকে চিন্তা করতে হবে যে বিচার ব্যবস্থা এখনও ঠিক আছে, দেরি হোক, বিচারে বিলম্ব হতে পারে, সেটা কিন্তু আমি আপনাকে একটা বলছি, এইটা আমাদের 18 সালের ঘটনা, আমাদের 6 বছরের মধ্যে 24 সালেতেই এটা জাজমেন্ট হয়ে গেছে এবং চার্জশিট সাবমিট হয়েছে 4/5/2018 তারিখে, চার্জ ফ্রেম হয়েছে 10/7/2018 তারিখে, আর আমাদের এভিডেন্স কিন্তু আরম্ভ হয়ে গেছে 17/8/2018 তারিখ থেকেই। তাহলে এইখানে কোর্টও তার এইটাকে একটা এক্সেপশনাল মামলা ধরে নিয়ে, অভিযোগ ধরে নিয়ে বিচারেতে সে কোনো কার্পণ্য করেনি। টাইম একদম সময় মতন সব কিছু হয়েছে। কতজন সাক্ষী? 16 জন সাক্ষী। 16 জন সাক্ষী। নির্যাতিতার বাড়ির লোক তারা বলছেন যে তারা বিচার যেটা রায় হয়েছে তাতে খুশি, কিন্তু এই রায় যদি হচ্ছে এতদিন পর না হলে তাড়াতাড়ি হতো, খুব ভালো হতো, কি বলবেন? হ্যাঁ, আপনি যেটা কিন্তু সব জিনিসের একটা সীমা আছে, সিস্টেম আছে। আপনি ধরুন, আপনি জমিতে একটা ধান বসালেন, আজকে ধানটা চাষ করে দিয়ে কালকে বললেন ধানটা কাটবেন, এটা কি হয়? আপনি একটা পেশেন্টকে নিয়ে গেলেন ডাক্তারখানায়, ডাক্তারবাবু তাকে দেখে একটা ওষুধ দিল, তারপরের দিনে কি সেরে যায়? চিন্তা করুন, আপনাকে চিন্তা করতে হবে। আপনি ঘরেতে একটা গরু পুষলেন, তার দুধ খাওয়ার শখ গেল, দুধটা কি যেদিন পুষলেন সেদিন থেকে খেতে পারতেন না? এক্ষেত্রে তো ফাস্ট ট্র্যাক কোর্ট বা এই ধরনের কিছু কি হচ্ছে, এখন আগে ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল, এখন নাই। এটা তো ফাস্ট ট্র্যাক কোর্টে যেভাবে বিচার হয় সেভাবে বিচার হয়েছে, স্পেশাল পক্ষ কোর্টে, একদম স্পেশাল কোর্টে। সাধারণ মানুষ চাইছে যে বিচার ব্যবস্থাটা আরো তদন্তটা দ্রুত যাতে করা হয়। হ্যাঁ, নিশ্চয়ই হবে, তার জন্য চেষ্টা চলছে, সরকার চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করছে। আমাদের কাছে একটা জিনিস কি, আমাদের কাছে কোনো সাক্ষী গেলে কোর্টেতে, আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি স্পেশাল পিপি ইনচার্জ এবং পিপি ইনচার্জ হিসাবে, তখন থেকে আমার কাছে কেউ বলতে পারবে না কোনো সাক্ষী যে ফেরত এসেছে। আমরা একদিনে 10টা থেকে 12টা করে সাক্ষী করি, যেটা কোনো কোর্টে কেউ আজ পর্যন্ত করেনি। প্রত্যেকটা আমার লয়ার করেছেন, প্রত্যেকটা আমার পিপি করেছেন, যেটা কেউ করে না। আমরা 5টা পর্যন্ত কোর্ট করেছি। তাহলে নিয়ে দেখবেন যে কোনো সাক্ষী যে ফেরত আসেনি। খানাকুল থানার তৎকালীন এসআই বুদ্ধদেব সরকার কি সঠিকভাবে তদন্ত করেছিলেন? বুদ্ধদেব বাবু খুব সুন্দর তদন্ত করেছিলেন
ওনার তদন্তটা ঠিক ছিল সেটা কোর্ট ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে ওনার তদন্তটা ঠিক ছিল। এবং শুধু ওনার তদন্ত নয়, প্রশাসন থেকে সাক্ষীদের ঠিক টাইমে প্রডিউস করা হয়েছিল, সিজ আলামতগুলো প্রডিউস করা হয়েছিল, টোটাল যা স্টেপ নেওয়া ছিল প্রশাসনে সব নিয়েছিলেন। এবং আমার যিনি এই কেসের পরিচালনা করেছেন আমির বাবু, উনি তার মানে সব কিছু নিগড়ে দিয়ে এই কেসটার জন্য রয়েছেন। দেখুন স্যার, অপরাধ আরো কমবে বলে মনে করছে যেভাবে শাস্তি অবশ্যই কমবে। এটা যদি আপনারা জনসাধারণের মধ্যে আরো বেশি ছড়িয়ে দিতে পারেন মানুষের মধ্যে, তাহলে একটা চিন্তা করবে। একটা জিনিস বারবার যদি কারো মাথায় আঘাত করা হয় তখন তাকে চিন্তা করতে হবে। সাধারণ মানুষের কি বলবেন বিচার ব্যবস্থা নিয়ে? আমি তো বলবো বিচার ব্যবস্থা এখনো ঠিক আছে, মানুষের বিচারের প্রতি আস্থা রাখা উচিত। যদি বিচারের প্রতি আস্থা না থাকে তাহলে কারো কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা, এবার এই ব্যাপারে আমি বাবু একটু বলবো। এই কেসটার নির্যাতিতার পরিবার জানতে চাইছিল দেরি হলো কেন, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে সন্দেহটা হলো কেন, যে ওই আসামিদের প্রতি সন্দেহটা হলো কেন। আমি দুটো বহিনের উত্তরটা দিচ্ছি। এই কেসটা যখন শুরু হয়েছিল একটা আননোন এফআইআর হয়েছিল, কারণ তখন বাচ্চাটা কোথায় আছে কেউ জানতে পারে। পরবর্তীকালে যখন ওই ঘন্টু সিংয়ের পায়খানা চেম্বার থেকে মৃতদেহটা উদ্ধার হলো তার 7 তারিখে, তারপর ব্যাপারটা সবার গোচরে এলো, জানতে পারলে। ইন দ্য মিন টাইম এই যে মাঝখানে এই যে ঘটনাগুলো, মানে একটা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, কিন্তু তাকে তো কোথাও হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে যতক্ষণ না হদিশ পাওয়া যাচ্ছে তাহলে প্রপার ইনভেস্টিগেশনটা তবে তো সেটা শুরু হবে। যে কারণে দেরিটা হয়েছে, এটা কোনো খারাপ জিনিস নয়, হলো তার রেজাল্ট হয়েছে। আর একটা কথা বলি, যেটা আপনারা বলছিলেন যে আসামিদের প্রতি সন্দেহ হলো কেন, এর কারণটা হচ্ছে পিছনের কারণটা যেটা আমাদের স্যার বা আমাদের বিকাশবাবু জানেন। আমি যেহেতু এই কেসটা ডিল করেছি, আমি বলি বাচ্চাটাকে যখন 2 তারিখে ওই দিদিমা সুশীলা মাঝি হ্যান্ডওভার করে দিয়েছিল গোপনে, তখন ওই বাচ্চাটার মা বাবাকে বাড়িতে ছিল না। তখন রাত্রি অন্ধকারে কালো পোশাক পরে কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিল। এবং সেই সময় ওই একজন মাধবী বলে একটা মেয়ের বাড়ির পাশে, তার ওই আমাদের সেই মাটির বাড়ির ঢেঁচাল থাকে না টিনে, সেইখান দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর প্রচন্ড ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে ও বাড়িতে যখন চেঁচামেচি হচ্ছে তখন বেরিয়ে এসে দেখছে যে একটা লোক একটা কাঁধে করে কাকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু প্রতিবেশী, তার সন্দেহ হয়েছে, ও জিজ্ঞেস করেছে, কিরে মোরারি তুই কারো বাচ্চা নিয়ে পালাচ্ছি নাকি? এটা কিন্তু 161 এসছে। এবং আমি স্পেসিফিক্যালি ডকে দাঁড়িয়ে আসা সাক্ষীর মুখ থেকে সেইগুলো বয়ানগুলো আমি নথিভুক্ত করেছিলাম। এইবার ওইখান থেকে অন্ধকার, যেহেতু তখন লোডশেডিং ছিল, তখন ও মেয়েটা চিৎকার করছে, এবার অন্ধকারে সে ছুটে পালাচ্ছে। ওইখানে নিমাই বলে আরেকজন খানিকটা দূরে সে ফোন করছিল, সেও যখন মেয়েটার শব্দ শুনে পাচ্ছে, সেও দেখছে যে একজন ছুটে নিয়ে পালাচ্ছে, সেও তখন ওই কথাটা বলেছে, কিরে তুই মোরারি তুই কাকে নিয়ে পালাচ্ছি রে, কাকে নিয়ে পালাচ্ছি রে বলে সে ছুটে পালিয়ে গিয়ে অন্ধকারে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এই যে আসামিদের মনে একটা ধাক্কা লাগলো, যে নামটা জেনে গেছে, একটা দেখলে প্রতিবেশী সে যাচ্ছে, দেখলে একটা তার আন্দাজ হবে তার চলন বলন ইত্যাদি ব্যাপারগুলো। সেইটার ব্যাপারে যখন 7 তারিখে ওই বাচ্চা মেয়েটিকে ওই চেম্বার থেকে পাওয়া গেল, উদ্ধার হলো, তখন গ্রামের সব লোক এসেছে, মানে যেহেতু একটা খোঁজাখুঁজি চলছে করছে, কিন্তু ওরা দুজন স্বামী স্ত্রী তখন মারতে পালাচ্ছে। তখন ওদের হারু আর ওই বলে একজন দুজনে মিলে তাদেরকে বলে, তো সবাই গ্রামের লোক এত হইচই করছে, তোমার এখানে পালাচ্ছ কেন? এই পালানোটা একটা কারণ আছে। ওই যে সেই রাত্রে সেই যে ধাক্কা খেয়েছে, যে নাম বলেছে, তার মনের মধ্যে একটা অপরাধ প্রবণতা জাগছে যে এই বোধহয় আমাদের ধরে ফেললে। এই সূত্র থেকে এই ব্যাপারটা উঠে এসেছে। এবং পরবর্তীকালে যখন ওদেরকে অ্যারেস্ট করে 9 তারিখে ওই স্বামী স্ত্রীকে অ্যারেস্ট করে, তখন তারা কনফেস করে আইওর কাছে কোথায় কি মালপত্র আছে সেইগুলো বলার পর, এবং পিসি নিয়েছিলেন উনি, তখন ওর গোয়াল ঘর থেকে রক্তমাখা মাটি এবং ওই খড়ের গাদা থেকে ওই বাচ্চাটার চপ্পল বা ওই মানে পুজোর যেসব সমস্ত জিনিসগুলো ওখান থেকে পাবে। তাহলে এইটা যদি না হতো, এই যে প্রবণতা, এই যে একটা মানসিকতা যে এই বোধ ধরে ফেললে এই ধরা পড়ে গেল,
এই সূত্র থেকেই ওই সন্দেহটা আরো বেশি হয়েছিল এবং ইন্টারোগেশন করে অলরেডি তাকে ধরা হলো এবং সেটা কাগজে কলমে প্রমাণিত হলো। ঠিক আছে। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403।